জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সমন্বয়কদের নেতৃত্বের নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ আজ। জানিয়ে দিব মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিল শোনাবেন আপিল বিভাগ। এবং আরো জানিয়ে দিব জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির। সর্বশেষ জানিয়ে দিব হাসিনার নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ভ্রমজাল সৃষ্টি করা হয়েছে বলছে গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ আজ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্দেশ্যে নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ হবে আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করছে একাধিক সংগঠন। নতুন সংগঠন তৈরির প্রধান উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উদ্যোক্তারা মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের বিষয়ে আলোচনায় বসছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়নি বলে জানিয়েছে তারা। নেতৃত্বে সমন্বয়কারীরা সংগঠনটির কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত ব্যতিক্রম না ঘটলে এতে পরিবর্তিত সম্ভাবনা কম বলে জানিয়েছে নতুন ছাত্র সংগঠনের একাধিক উদ্যোক্তা। তারা জানায় সংগঠনটির শীর্ষ 4টি পদে থাকবে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে। এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন। কোনো ব্যতিক্রম না ঘটলেও সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক দায়িত্ব পেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আমির বাকের মজুমদার। কেন্দ্রীয় সদস্য সচিব পদে থাকতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর শ্রেণীর সম্পাদক জাহিদ আহসান। সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারে কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুসাদ্দেহ চৌধুরী, আর মুখপাত্র হতে পারে কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হিসেবে থাকতে পারে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সদস্য সচিব পদে থাকতে পারে কাদের গণিত বিভাগের শিক্ষার্থী মুহির আলম। মুখ্য সংগঠক হিসেবে থাকতে পারে সমন্বয়ক হাসিব আল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারেন সাবেক সমন্বয়ক রাফিয়া রেহনুমা হুদিম। নতুন সংগঠক হিসেবে সংগঠকদের মতামত আবু বাকের মজুমদার জানায়, ছাত্র সংগঠনের কোনো লেজুর ভিত্তিক সংগঠন হবে না, এটা স্বাধীনভাবে কাজ করবে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিল শোনাবেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তার করা আপিল শোনাবেন দেশের সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত রায় পূর্ণ বিবেচনার চেয়ে আজহারুল এর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ বুধবার লিভ মঞ্জুর করার আদেশ দেন। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিল সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয়েছে। তার আপিল শুনানির জন্য আগামী 22 এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। আইনজীবীরা বলছে, মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম লিভ মঞ্জুর করা হলো। গত 23 ফেব্রুয়ারি আপিল বিভাগ এই রিভিউ শুনানির জন্য 25 ফেব্রুয়ারি তারিখ রাখেন। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ও আজ বুধবার শুনানি হয়। আদালতের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এস সিদ্দিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ রায়হান উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম শুনানিতে অংশ নেন। উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিলের পর শুনানি শেষে আজহারুলের মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালে 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগ পুনর্বহাল প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে তার পুনর্বিবেচনা চেয়ে 2020 সালে 19 এপ্রিল আপিল বিভাগের আবেদন করে আজহারুল। চলতি বছরে 2023 সালের জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য 20 ফেব্রুয়ারি তারিখ রাখেন। ধার্য তারিখ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি শুনানির জন্য কার্য তালিকায় 9 নম্বর ক্রমে ওঠে। তবে ক্রম অনুসারে এর আগে থেকে মামলা শুনানি নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ার সেদিন রিভিউ আবেদনের শুনানি হয়নি। রিভিউ আবেদনের শুনানির বিষয়টি 23 ফেব্রুয়ারি আপিল বিভাগ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন আদালত মঙ্গলবার 25 ফেব্রুয়ারি শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন। এর পূর্ণ বিবেচনায় আবেদনের উপর আজ শুনানি শেষে আদেশ দেওয়া হলো। আজহারুল কারাগারে আছেন।
জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির। এই মুহূর্তে বিএনপির সব মনোযোগ জাতীয় নির্বাচনের উপর। আগামীকাল বৃহস্পতিবার দলের যে বর্ধিত সভা ডাকা হয়েছে, কার্যত সেখানে থেকে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠছে, সেটাকে খুব গুরুত্ব দেবে না বিএনপি, বরং দলটির জাতীয় নির্বাচনকে বক্ষ করে পরবর্তী সংগঠনিক কার্যক্রম তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের পরপরই নির্বাচন কেন্দ্রিক এ কর্মসূচি ও তৎপরতা শুরু হবে। আগামীকাল দলের বর্ধিত সভার মধ্যে দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে। আগামীকাল জাতীয় সংসদ ভবনে এলডিএল প্রসঙ্গে নির্বাচন বিএনপির বর্ধিত সভা হবে। সবার দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলা সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিবের অংশ নেন। এর বাইরে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপি ও এর বর্ধিত সভাকে খুব সময় উপযোগী বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সারা দেশের বিভিন্ন পর্যায়ে প্রায় 3,500 নেতাকর্মীকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভাকে একটা যাত্রাবিন্দু বলে মনে করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, একদিক জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাব, দুটি বিষয়কে গুছিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে। বলতে পারেন এই সভা থেকে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বিএনপি। হাসিনার নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ভ্রমজাল সৃষ্টি করা হয়েছে বলছে গোলাম পরোয়ার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নুন খেয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তির ভ্রমজাল সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ার। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে চাপা দিয়ে চেষ্টা করা। গণহত্যার শাসনামলে 28 অক্টোবর 2006 সালে 5 আগস্ট 2024 শীর্ষক সমাবেশে গোলাম মিয়া পরোয়ার এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাতিঘরের সামনে এই সমাবেশ আয়োজন করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের একটি সংগঠন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর দাবিতে এই সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, আজকের বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য, সেই খুনি মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য, নিজের পদ পদবি রক্ষা করার জন্য, অথবা কখনো তার আমলে নুন খেয়েছে তার গুণকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলখানা হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির ভ্রমজাল সৃষ্টি করতে, আমরা আজকে এই সভা মঞ্চ থেকে এই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনার শাসনামলে 7.5 বছর কারাগারে ছিলেন, সে কথা উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, হাজার হাজার বিডিআরের কাছে গল্প শুনেছে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, লাশগুলো কিভাবে কেটে জলে ভাসিয়ে দিয়েছে। তারা হিন্দুত্বের কথা শুনছে, বাংলাদেশি মানুষের মতো দেখা যায়নি। মুখোশ পরা হত্যাকাণ্ড চালিয়েছে, ফলে আপনি বলবেন এই হত্যাকাণ্ড কারা করছেন? এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের কাছে এই হত্যাকাণ্ডে ন্যায় বিচার প্রত্যাশা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিডি আর পিলখানা ও সেনা হত্যার বিষয়ে তদন্তের জন্য সরকারের কমিশন গঠন করছে। এর পেছনে কারা ছিল এই কমিশনকে অবিলম্বে এই সরকারের আমলেই জাতির সামনে তথ্য দিতে হবে। সবাই হেফাজত ইসলাম বাংলাদেশ নায়েবে আমির আহমদ আলী গাসেমি বলেন, গত 16 বছর এই দেশে দেশপ্রেমী কোন সরকার ছিল না। ভারতের তাবেদার ও স্বৈরাচারের মনোভাব নিয়ে কর্তৃত্ববাদী একটি শাসন প্রতিষ্ঠা ছিল। যেহেতু জনসমর্থন ছিল না, সেজন্য জোর করে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন সময় গণহত্যা চালিয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং বিরোধী মত দমন করার জন্য সময় সময় রাজনৈতিক ও দেশপ্রেমী মানুষকে গুম এবং মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা ছিল সেই সরকারের হাতিয়ার।